ফের উত্তপ্ত হলো ভারত ও বাংলাদেশ সীমান্ত এবং এখানে অবস্থা এতটাই খারাপ জায়গায় চলে গেল যে বিএসএফ কে গুলি চালাতে হলো এবং সেই গুলিতে প্রাণ হারালেন এক বাংলাদেশের অনুপ্রবেশকারী। কিন্তু বিএসএফ অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছে বিএসএফ প্রথমে সেই ব্যক্তির উপর গুলি চালাতে চায়নি, কিন্তু বিএসএফ কে লক্ষ্য করে 10 থেকে 15 জন যেভাবে এগিয়ে আসতে শুরু করে তাতে বাংলাদেশের এই অনুপ্রবেশকারীদের ছক স্পষ্ট হয়ে যায়। আর এর পরেই বিএসএফ এর পক্ষ থেকে এই ধরনের অ্যাগ্রেসিভ স্টেপ নেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রের পক্ষ থেকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো সীমান্তকে মাথায় রেখে। আজকের এই ভিডিওতে আমি ডিটেলিংয়ে এমন কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরবো যা সকলের দেখা উচিত, জানা উচিত এবং বোঝা উচিত কিভাবে বাংলাদেশের পক্ষ থেকে দিনের পর দিন ভারতকে অশান্ত করার ক্রমাগত চেষ্টা বা ছক কষা হচ্ছে। কাল বিএসএফ এর সঙ্গে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের এই সংঘাতের ঘটনাটি ঘটে ত্রিপুরা সীমান্তে। ত্রিপুরার লাটিয়াপুরা বিওপি আন্তর্জাতিক সীমান্ত দিয়ে একদল অনুপ্রবেশকারী ভারতে ঢোকার চেষ্টা করে। তারা সাধারণত ভারতকে কাজে লাগিয়ে কিছু পাচার করার চেষ্টা করছিল, যা বিএসএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে। প্রসঙ্গত, ভারত ও বাংলাদেশ এই ত্রিপুরা কেন্দ্রে যে সীমান্ত শেয়ারিং আছে তার মধ্যে প্রায় 856 কিলোমিটার নিজেদের মধ্যে বর্ডার শেয়ারিং কিন্তু করে। এর বেশিরভাগ এলাকাতেই আছে কাঁটাতারের বেড়া এবং ফাঁকা জায়গা যেগুলো আছে সেখানেও কিন্তু কেন্দ্রের পক্ষ থেকে কড়া নজরদারিতে সীমান্তে বেড়া দেওয়ার কাজ কিন্তু শুরু হয়েছে। শুধু তাই নয়, অবৈধভাবে ভারতের বিভিন্ন জায়গায় যারা ছড়িয়ে ছিটিয়ে আছে তাদেরকেও কিন্তু পুশব্যাক করার কাজ আমাদের ভারত সরকার এবং বিএসএফ একত্রে মিলে করছে। পুলিশ জানিয়েছে এই যে সীমান্তে ফাঁকা অরক্ষিত জায়গাটি সেটাকে কাজে লাগিয়ে শুক্রবার রাতে লাটিয়াপুরা এলাকায় টহল দিচ্ছিলেন যখন বিএসএফ জওয়ানরা, তখনই দেখতে পান একদল অনুপ্রবেশকারী সেই জায়গা থেকে কিছু জিনিসকে পাচার করার চেষ্টা করছেন। টহলরত বিএসএফ এর এক কনস্টেবল প্রাথমিকভাবে দেখেন ভারতীয় ভূখণ্ড থেকে কয়েকজন ব্যক্তি বেড়ার উপর দিয়ে ব্যাগ ছুঁড়ে ফেলছে এবং বাংলাদেশের দিক থেকে সেগুলো কেউ বা কারা সংগ্রহ করছে। অর্থাৎ এক্ষেত্রে ভারতীয় এক দালাল যারা ভারতবর্ষে থেকে শুধুমাত্র নির্লজ্জতায় চূড়ান্ত নিদর্শন প্রতিষ্ঠা করে দালালিপনা করে বাংলাদেশিদের এই ধরনের কাজে সহায়তা করে, ঠিক সেরকমই একজন ব্যক্তিকে কিন্তু বিএসএফ দেখে ফেলে। সে সময় কর্তব্যরত বিএসএফ কর্তারা তাদেরকে সতর্ক করেন। যখন সতর্ক করা হয় তখন সেই বাংলাদেশের দিক থেকে 10 থেকে 12 জন ভারতের দিকে এগিয়ে আসতে শুরু করেন এবং বিএসএফ কে ক্লোজলি মনিটরিং করে তাদেরকে আটক করে রাখার চেষ্টা করেছিলেন। বিএসএফ অফিসিয়ালি জানাচ্ছে যে তারা বিএসএফ এর উপর হামলা চালায় এবং তাদের হাতে একাধিক ধারালো অস্ত্র এবং এমন কিছু বিষয়বস্তু ছিল যেগুলো নিয়ে বিএসএফ এর উপর তারা ঝাঁপিয়ে পড়তে চেয়েছিল এবং ঠিক সেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ আনতে 2 রাউন্ড গুলি চালানো হয় বিএসএফ এর পক্ষ থেকে। অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও এক বাংলাদেশির কাঁধে গুলি লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার দেহ উদ্ধার করে নিয়ে আসা হয় কৈলাসহর জেলা হাসপাতালে। সূত্র বলছে যিনি মারা গেছেন তার নাম মজিদ আলী ওরফে মুজিবুর রহমান মুজিব। তার বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাওয়াড়া এলাকার শরীফপুর ইউনিয়নে। সেখানে আরো কয়েকজন আহত হয়ে থাকতে পারেন বলেও পুলিশ আধিকারিকরা মনে করছেন। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই ত্রিপুরা এবং বাংলা সীমান্তকে কাজে লাগিয়ে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা ভারতকে অশান্ত করার মতো কিছু বিষয়বস্তু ভারতবর্ষে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং ঠিক একই রকম প্রতিচ্ছবি আমরা কালকে কিন্তু বর্ডার এরিয়াতে দেখলাম। কিন্তু বিএসএফ কে ধন্যবাদ দিতেই হয়, তারা কোনো ধরনের শিথিলতা এই বর্ডার এরিয়াতে দেখায়নি। এর আগেও ত্রিপুরা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ এবং পাচারের চেষ্টা কিন্তু করা হয়েছিল। গত বছর মার্চ মাসে মাগেলরি এলাকায় পাচার করার সময় একইভাবে বিএসএফ জওয়ানদের উপর কিন্তু হামলা করা হয়। তাতে সীমান্ত রক্ষা বাহিনীর 2 জন জওয়ান সে সময় আহত হয়েছিল, কিন্তু বিএসএফ এর গুলিতেও কিন্তু মারা গেছিল এক চোরা চালানকারী বা পাচারকারী। অর্থাৎ সব মিলিয়ে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, তারা সীমান্তবর্তী এলাকাকে শুধুমাত্র ভারতকে অশান্ত করার ছকে ব্যবহার করছে তা নয়, তারা ভারতে এমন কিছু বিষয়বস্তু পাচার করতে চাইছে যা জাতীয় সুরক্ষার জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে। এবং বিএসএফ যখন এই নোংরা চক্রান্তটি ধরে ফেলছে তখন তারা বিএসএফ এর উপরেও কিন্তু ঝাঁপিয়ে পড়ছে। ঠিক এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কালকে কেন্দ্র সরকারের পক্ষ থেকে আরো একটি নির্দেশ আমাদের সামনে চলে এসছে। সেই কেন্দ্রীয় সরকারের নির্দেশে বলা হয়েছে যে সীমান্তকে কেন্দ্র করে যে উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে, তারা সীমান্তে যেভাবে জনবিন্যাস দিনের পর দিন বদলেছে
তার উপরেও কিন্তু একটি তদন্ত করে রিপোর্ট পেশ করবে। অর্থাৎ শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য সীমান্ত দিয়ে যেভাবে দিনের পর দিন অবৈধ বাংলাদেশিকে ভারতবর্ষে ঢোকানো হয়েছে এবং তারা ভারতবর্ষে ঢুকে তাদের পূর্বপুরুষ থেকে শুরু করে উত্তম পুরুষ, বর্তমান পুরুষ সমস্ত আত্মীয় স্বজনকে ভারতবর্ষে ঢুকিয়ে দিয়েছে চোরাপথে। এর ফলে সীমান্ত এলাকায় যেভাবে ডেমোগ্রাফিক্যাল বদল এসছে, জনবিন্যাসের বদল এসছে, তা নিয়েও কিন্তু পূর্ণাঙ্গ রিপোর্ট কেন্দ্রীয় সরকার এক্ষেত্রে চাইছে এই তদন্তকারী এই কমিটির কাছ থেকে। এই কমিটির মাথায় আছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকর। প্রধানত তারই নেতৃত্বে এই ধরনের তদন্ত এখানে হবে এবং পরিষ্কার হয়ে যাবে আন্তর্জাতিক স্তরের সামনে যে কিভাবে বাংলাদেশের অনুপ্রবেশকারী ভারতের জাতীয় সুরক্ষার জন্য বড়সড় চিন্তার কারণ। দেশের একাধিক সীমান্তবর্তী জেলায় জনসংখ্যার পরিবর্তন খতিয়ে দেখাই কিন্তু প্রাথমিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দিষ্ট কমিটির দায়িত্ব হবে। কোথাও অনুপ্রবেশকারীর জন্য যে অস্বাভাবিক বদল বিভিন্ন মেট্রো শহরে হয়েছে এবং বিভিন্ন শিল্পনগরী শেষ 10 বছরে বদলে গেছে, তারই পূর্ণাঙ্গ রিপোর্ট আন্তর্জাতিক স্তরের সামনে পেশ করতে চাইছে ভারত, এবং যেন বাংলাদেশ কোনো অবস্থাতেই বলতে না পারে যে ভারত এই পুরো বিষয়টি অর্থাৎ অনুপ্রবেশকারী ইস্যুটি ইচ্ছা করে আন্তর্জাতিক স্তরের সামনে নিয়ে যাচ্ছে। তারই পাল্টা হিসাবে ভারতের এই রিপোর্ট, যেখানে ভারত একটি নির্দিষ্ট কমিটি, নিরপেক্ষ কমিটি তৈরি করে বাংলাদেশের যাবতীয় চক্রান্তকে ভেস্তে দিতে চলেছে আন্তর্জাতিক স্তরের সামনে। গত মে মাসে এই কমিটি তৈরি করা হয়েছিল। কমিটির মাথায় রয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকর। এছাড়াও কমিটিতে রয়েছেন ভারতের রেজিস্ট্রার জেনারেল ও সেন্সর কমিশনার, অবসরপ্রাপ্ত আইএএস অফিসার দুর্গা শঙ্কর মিশ্র, বালাজি শ্রীবাস্তব এবং বিশিষ্ট অর্থনীতিবিদ শ্রমিকা রবি। কমিটির স্বরাষ্ট্র সচিব হলেন স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব। এবং জনবিন্যাস কমিটির গড়ার সময় অমিত শাহ পরিষ্কার জানিয়েছিলেন যে জনবিন্যাস শুধুমাত্র দেশের সার্বভৌমত্বকে যে নষ্ট করেছে তা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি, সামাজিক কাঠামোর বদল এবং জনজাতিদের অধিকার রক্ষার বিষয়। অর্থাৎ এই অবৈধ বাংলাদেশিরা ভারতবর্ষে কোনো না কোনো কারণে ঢুকে ভারতের সম্পদকে দিনের পর দিন নষ্ট শুরু করেছেন তা নয়, দেশের কাছে প্রধান মাথা ব্যথার কারণ হয়ে যাচ্ছে। দেশের সুরক্ষার জন্য এবং আইন শৃঙ্খলার অবনতির জন্য এই ডেমোগ্রাফিক্যাল বদলও যে দায়ী তা কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছে। এবার সীমান্ত পরবর্তী সময় মানে এই যুদ্ধ ঝামেলার মধ্যেও ভারতের পক্ষ থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে, যেগুলো এই ভিডিওতে বলা উচিত বলে আমার মনে হচ্ছে। কালকে ভারত সরকারের পক্ষ থেকে সেনাবাহিনী জানিয়েছে যে বাংলাদেশ সীমান্তে নজরদারি অনেক বেশি বাড়াতে চলেছে তারা, এবং সীমান্তে বাড়তি নজরদারি পুলিশ করবে এআই ক্যামেরার দ্বারা, এবং উত্তরবঙ্গের একাধিক সীমান্তে এআই কন্ট্রোলড ক্যামেরা বসানোর পরিকল্পনা হচ্ছে। ওয়াচ টাওয়ার এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে চলবে নজরদারি, এবং যেখানে যেখানে সিসিটিভি বসানো সম্ভব নয় ঠিক সেখানে হিট ওয়েভ, পাওয়ার জেনারেটিং ম্যাপ, একাধিক গুরুত্বপূর্ণ টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে করা হয়েছে। তবে ভারতের এই ধরনের পদক্ষেপের পর বাংলাদেশ অ্যাজ ইউজুয়াল সীমান্ত হত্যা নিয়ে কড়া বিবৃতি দিয়েছে, এবং তারা মনে করছে বাংলাদেশিদের ইচ্ছাকৃতভাবে ভারতের বিএসএফ মারছে। কিন্তু বাস্তবতা হলো যে এই বিএসএফ এর উপরে দিনের পর দিন আক্রমণ অবৈধ অনুপ্রবেশকারীরা করছে বলে এই বিএসএফ কে এত অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করতে হচ্ছে। আর কিভাবে বাংলাদেশিরা ভারতবর্ষে ঢুকে ভারতবর্ষের সামাজিক জনবিন্যাসকে বদলে দিয়েছে তার সপক্ষে রিপোর্ট এলো বলে, এবং এই রিপোর্ট কিন্তু ভারতের নিঃসন্দেহে মাস্টার স্ট্রোক। কারণ দিনের পর দিন এই অনুপ্রবেশকারী ইস্যু বাংলাদেশের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে। এই রিপোর্ট প্রমাণ করবে আন্তর্জাতিক স্তরের সামনে অন্তত ভারত যা বলেছে তা 100% সঠিক, ভারত যা বলেছে তা 100% নির্ভুল। বাংলাদেশের পক্ষ থেকে এই রিপোর্ট পেশ করার পর কি বলা হয় সেটা জানার জন্য বিশ্বাস করুন আমি অন্তত অপেক্ষা করছি। চক্রান্ত ছাড়া আর কিছু বলতে পারবে কি জানা নেই। কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন এই পদক্ষেপগুলি। ধন্যবাদ।